এটার সবচেয়ে বেশি কথাটা আপনাদের পক্ষ থেকে এসছে যে নতুন বন্দোবস্ত দিয়ে নতুন ফরম্যাটে বাংলাদেশ পরিচালিত হবে, যেখানে নতুন করে কেউ ফেসিবাদী হয়ে উঠবে না, স্বৈরাচারী হয়ে উঠবে না। সেই জায়গাটাতে কি কোনো ব্যত্যয় দেখতে পাচ্ছেন কিনা? জি, আপনাকে ধন্যবাদ। ব্যত্যয় মানে ভয়ঙ্কর ব্যত্যয়, যেটা আমাদের প্রত্যাশার মধ্যে ছিল না। আমরা ভেবেছিলাম যে একটা হলো এই গণঅভ্যুত্থান ঘটেছে সে কারণে, এবং গণঅভ্যুত্থানে এটা একটা গণঅভ্যুত্থান হলেও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা, এমনকি তাদের শীর্ষ নেতৃত্ব পর্যন্ত গত 15-16 বছর যে ধরনের নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে গেছেন, তৃণমূলের নেতাকর্মীদের অবস্থা তো ভয়াবহ। এই সমস্ত কারণে এটা একটা কারণ যে কারণে বিএনপি এই সংস্কার, গণভোট এগুলোর প্রতি 100% কমিটমেন্ট। মানে আপনার মুখে এক কথা মনে আরেক কথা সেরকম না, আসলেই তারা দেখাবে। আপনি তো দেখলে বুঝতে পারেন যে আসলে কোন দিকে যাচ্ছে জিনিসটা, তাই না? আমাদের সবারই সেই অভিজ্ঞতা বা সে বোঝাপড়াটা আছে। তো এটা ছিল একটা হলো বিএনপি নিজের যে ইতিহাস, আপনার অন্তত সংসদীয় গণতন্ত্র শুরু হওয়ার পরে তারা অন্তত দুইবার ক্ষমতা হস্তান্তরের মুহূর্তে আসলেই বিএনপি কিন্তু খেই হারিয়ে ফেলে। এবং 96 সালেও তারা একবার এই মানে গণরায় কিংবা রাজনৈতিক কমিটমেন্ট না মানার কারণে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা তারা মানলো না। তারপর সেটা নিয়ে আন্দোলন হলো। তারপর তারা সেই আন্দোলনকে তোয়াক্কা না করে যখন 96 সালে একটা একতরফা নির্বাচন করেছে, নির্বাচন করার পরে কিন্তু 1 মাসের মতো থাকতে পারেনি, 12-13 দিনের মতো তারা থাকতে পেরেছিল। তো এটা একটা আবার তারা 2001 সালে ক্ষমতায় আসলো। 2001 সালে ক্ষমতায় এসে 2006 সালে ওই বিচারপতি বয়স বাড়ানো টাড়ানো এগুলো নিয়ে তারাই একটা সংশোধনী করেছে, কিন্তু সেটার সবচেয়ে বড় ভুক্তভোগী তারা হয়েছে। তারা প্রায় 20 বছর ক্ষমতার বাইরে ছিল। ওই বিচারপতি বয়স বাড়ানোর ফলে লগি বৈঠা আসলো, লগি বৈঠা 1-11 নিয়ে আসলো, শেখ হাসিনা বললো যেটা আমাদের আন্দোলনের ফসল ইত্যাদি। ফলে এই ইতিহাস থেকে বিএনপি শিক্ষা নিয়ে 2/3 গরম দেখাবে না এবং জনরায়ের অধীন মনে নিজেদেরকে মনে করবে, সেরকম আমরা প্রত্যাশা করেছিলাম। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যেটা তারা মিষ্টি মিষ্টি কথার আড়ালে পুরো জিনিসটাকে নাই করে দিতে চাচ্ছে। আপনি যদি সাইনগুলো দেখেন বা লক্ষণগুলো দেখেন, খুবই অ্যালার্মিং। এই যে দেখেন গণভোট অধ্যাদেশ, এটা তারা এখন রাখবে না, বাতিল করে দিবে। খুবই হাস্যকর এবং মানে অযৌক্তিক কারণে তারা এটা বাতিল করে দেবে। তারা এটা বলেছে গতকালকে ওই যে সংসদের নিয়মিত অধিবেশনের পরে আবার বিশেষ কমিটি বসেছে, সেখান থেকে বেরিয়ে এসছে সালাউদ্দিন আহমদ স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছেন যে এটার প্রয়োজন নাই, বাদ দিয়ে দেবে তারা। আচ্ছা, গণভোট বাতিল। তারপর হচ্ছে আপনার গণভোট অধ্যাদেশের ফলে গণভোট হলো। হ্যাঁ, এখন সেই গণভোটের অধ্যাদেশটা এখন আইন আকারে পাশ করে লাভটা কি? আইন আকারে পাশ না করলে এটার সাথে আরও যে সকল বিষয় জড়িয়ে আছে, যেমন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কিংবা নির্বাচন কমিশনের তফসিল, সবকিছু তো একটার সাথে আংটার মতো জড়িয়ে আছে। তখন এই সবগুলো একসাথে একটা প্রশ্নের মুখে পড়বে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গণভোটের ওগুলো সেপারেট না, এটা একটার সাথে এন্টাঙ্গেল। তো আপনি এখন এটা করবেন, পরবর্তীতে আদালত এটা দেখিয়ে বলবে যে যেহেতু অধ্যাদেশটা মানে আর আইনে পরিণত উদাহরণ হিসেবে থাকবে। হ্যাঁ, উদাহরণ হিসেবে থাকবে। এর চেয়ে বড় জিনিস হচ্ছে যেটা হলো গণভোট হলো সার্বভৌম রায়। এই কথাটা আমাদের না, সালাউদ্দিন সাহেবের বক্তব্য এই জাতীয় ঐকমত্য কমিশনে ফরেন সার্ভিস একাডেমিতে নির্বাচনের আগে 5 অক্টোবর, 6 অক্টোবর, 9 অক্টোবর উনি এগুলো বলেছেন। সেই রায়টাকে তখন বলা যাবে কি যে এটা আসলে অত ম্যান্ডেটরি কিছু না, আমরা দেখি যতটুকু আমাদের ভালো লাগে আমরা করবো, তখন এটা বলার সুযোগ আমি একটু বোঝার জন্য বলতেছি যে গণভোট অধ্যাদেশে ফলে গণভোট আপনারা করলেন, তাই তো, সব দল মিলে। তো এখন এইটা আইন আকারে সংসদে পাশ না করলে ওই গণভোটের উপরে কোনো ইম্প্যাক্ট পড়ে কিনা? গণভোটের ইম্প্যাক্টটা পড়বে এইভাবে যে গণভোটটা দুর্বল হয়ে যাবে। তখন আর এটা সার্বভৌম ক্ষমতা যেটা সেটা থাকবে না, তখন থাকবে এটা আপনার একটা ইচ্ছা অনিচ্ছার ব্যাপারে পরিণত হবে। এবং আপনি ধরেন যখন 15th সংশোধনী বাতিল করে দিল শেখ হাসিনা, সেখানে তো 142 একটা গণভোট ছিল। ওইটা বাতিল হয়ে যাওয়ার পরেও 1991 সালের যে গণভোট আইন সেটা কিন্তু বাতিল করে নাই কেউ, বা বাতিল হয় নাই। কিন্তু তাই বলে কি ওটা দিয়ে আর কোনো গণভোট আয়োজন হয়েছে? হয় নাই, কিন্তু এটা থেকে গেছে। তো এখনো আপনি গণভোটকে এটা আইন করবেন, গণভোটকে সম্মান জানিয়ে, এটা ডরমেন্ট আকারে এবার সুপ্ত অবস্থায় থেকে যাবে। মানে উদাহরণ হিসেবে থাকবে, পড়ার জন্য। হ্যাঁ, মানে ইনঅপারেটিভ ইতিহাস হিসেবে থাকবে, এটা থাকবে। এবং এটা জরুরি খুবই। আপনি যদি গণভোটকে বাস্তবায়ন করতে চান তাহলে এই পথটা খুব মানে আপাতত অর্থে মনে হবে যে খুব প্রয়োজন নেই, কিন্তু এটা খুবই জরুরি। এটা গেলে একটা। আচ্ছা ঠিক আছে, এটা না হয় ধরেন তারা একরকম ব্যাখ্যা দিচ্ছে। আপনি ওকে বলেন যে মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করার পেছনে কি কারণ থাকতে পারে? গুম অধ্যাদেশ কমিশন বাতিল করার পেছনে যে স্বরাষ্ট্রমন্ত্রী আজকে তিনি নিজে গুমের শিকার, বিএনপির কেন্দ্র থেকে নিচ পর্যন্ত শত শত কর্মী গুমের শিকার হয় নাই। তাদের ব্যাপার এবং তাদের যে তারা প্রার্থী করেছেন গুমের পরিবারকে, যে আপনার তুলিকা, তাই না? তাইলে বিএনপির কাছে আমরা আশা করেছিলাম যে তারা গুমের ব্যাপারে সবচেয়ে বেশি সিরিয়াসনেস, সবচেয়ে বেশি সেন্সিটিভিটি দেখাবে। কিন্তু তারা এই কমিশন অধ্যাদেশটাকে যেটাকে বলে ল্যাপস, মানে এটাকে স্বয়ং তামাদি করে দিতে চাচ্ছে আর কি।
অদ্ভুত কারণ, কিন্তু অদ্ভুত ভয়ঙ্কর। এবং এটা বোঝা যাচ্ছে যে আইন শৃঙ্খলা, তারা এটা বলেও হচ্ছে ওই বিশেষ কমিটির মিটিংয়ে, যে এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেহেতু এর সাথে জড়িত থাকে, ব্যাপারটা স্পর্শকাতর, সুতরাং আমরা এটা আপাতত স্কিপ করব। পরে আবার যদি বিল আকারে, মানে জিনিসটা না করার মতো আর কি, বিল আকারে যদি পরবর্তীতে আসে তখন আমরা এটা আইন পরিণত করার চেষ্টা করব। এবং সেখানেও ওই যে মানবাধিকার কমিশনকে যে স্বপ্রণোদিত হয়ে তদন্ত করার যে অধিকার, সেটা দিতে চায় না। অধিকার কে করবে তদন্ত? স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ওই পুলিশ। তো যার বিরুদ্ধে অভিযোগ সেই করবে, ঠিক আছে। কিন্তু এই আইন অধ্যাদেশটা অত্যন্ত জরুরি ছিল। আমি বলবো যে মানে গত সরকারের সবচেয়ে প্রোগ্রেসিভ অধ্যাদেশগুলো এটা একটা ছিল, এটা যে আপনি স্বয়ংক্রিয়ভাবে মানবাধিকার কমিশন নিজেই মানে একটা তদন্ত ওপেন করতে পারবে এবং সেখানে তারা নিজের মতো করে পদক্ষেপ নিতে পারবে। এটা খুব জরুরি, কারণ এটা না করলে গুম আটকানো যাবে না। তো এখন প্রশ্ন উঠেছে, অনেকে প্রশ্ন করছেন যে বিএনপিকে আবার গুম করতে চায় নাকি, যে বিএনপি এটা মানে বাদ দিতে চায় কেন, তাদের সমস্যাটা কোথায়? তারপর ধরেন আপনার এই বিচারক নিয়োগ অধ্যাদেশ তারা করবে না, অথচ আপনি জুলাই সনদ গণভোটে সব বাদ দেন, 31 দফার মধ্যে তারা বলেছে যে তারা মাজদার হোসেন মামলার রায়ের আলোকে বিচার বিভাগের পৃথকীকরণ করবে, বিচারকদের নিয়োগের একটা স্বচ্ছ প্রক্রিয়া করবে, দল নিরপেক্ষভাবে এটাকে রাখবে, আর নির্বাহী হস্তক্ষেপ করবে না, ওই অধস্তন আদালতকে নির্বাহী কর্তৃত্বের মুক্ত করবে, এগুলো তারা বলেছে। এখন তারা বিচারক নিয়োগ বাতিল করে দিচ্ছে, সুপ্রিম কোর্ট যেটা আপনার কাউন্সিল সচিবালয়, এটা তারা বাতিল করে দিচ্ছে, ঠিক আছে। এই যে সার্বিক পরিস্থিতিটা আমি যেটা বললাম, এর বাইরে গণভোট নিয়ে তো তাদের টালবাহান আপনি দেখতে পাচ্ছেন। এই সার্বিক দিকটা মিলে মনে হচ্ছে যে বিএনপি ওই আগে তো, যদিও সংসদে বলা হচ্ছে যে লক পরে আসেন, হবস পরে আসেন, এখন হবসের যে লেবিয়াথান, ওই লেবিয়াথানে বিএনপি বানাতে চায়, ঠিক আছে। কিন্তু আমরা যে একটা ট্রিটিস চাচ্ছি সরকারের সাথে জনগণের, একটা সরকারকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে রেখে, তাকে একটা চুক্তির মধ্যে রেখে আপনি যেটাকে বলে যে সীমা লঙ্ঘন করবেন না। আমাদের দেশের সরকারগুলো কিন্তু সীমা লঙ্ঘন করে সবসময়, তো সীমা লঙ্ঘন যেন তারা না করে সেই জন্য ট্রিটিস করতে চাওয়া হচ্ছে লকের মতো, কিন্তু তারা হবসের মতো লেবিয়াতান হইতে চায়, যদিও আইনমন্ত্রী হবস লকের বিভিন্ন রেফারেন্স দিয়ে বেড়াচ্ছে আর কি, ঠিক আছে। তো এই পরিস্থিতিটা আমাদের জন্য খুব অ্যালার্মিং। এখন আমরা ধরেন আওয়ামী লীগ সরকার 2008 সালে আসলো, 2009-10 সালে কিন্তু বোঝা যায় নাই যে কোন দিকে যাচ্ছে জিনিসটা, কত ভয়ঙ্কর দিকে আমরা যাচ্ছিলাম, এটা কিন্তু তখন সবাই বুঝতে পারে নাই। এখনও কিন্তু মনে হচ্ছে যেন আমাদের কেতাদুরস্থ স্বরাষ্ট্রমন্ত্রীর মিষ্টি মিষ্টি কথার মধ্যেই থেকে যাবে, কিন্তু বিষয়গুলো সেখানে থাকবে না। আরেকটা গুরুত্বপূর্ণ হলো আপনার পুলিশ কমিশনও তারা করতে চাচ্ছে না, এটাও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রাখবে। তো এই সার্বিক দিক আসলে খুবই অ্যালার্মিং আমার কাছে। বিশেষভাবে আমি মনে করি আমাদের যে রাষ্ট্র সংস্কার, আপনি যে নতুন বন্দোবস্ত ইত্যাদি কথা বললেন, এটার প্রধান কথাটাই হলো যে আমরা ইনস্টিটিউশনগুলোকে স্বাধীনভাবে কাজ করতে দেবো, যেটা তারা 31 দফাতে বলেছে। আপনি 9 নম্বর দফায় পরিষ্কারভাবে বলা আছে যে সংকীর্ণ দলীয়করণের ঊর্ধ্বে উঠে এসে সাংবিধানিক এবং রাষ্ট্রীয় সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে আমরা নিয়োগ দেবো। সেই জায়গাটা কি বিএনপি অনেস্ট না? এবার আপনি কোথায় অনেস্ট? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ দেখেন, এটা কি একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান না? এখানে আপনি কাকে নিয়োগ দিয়েছেন? দলের শিক্ষা সম্পাদককে। তার কোনো ক্রেডিবল ইউনিভার্সিটি থেকে কোনো পিএইচডি নাই। জাপানের একটা ইয়েতে আছে, এমন একটা ইউনিভার্সিটি থেকে উনি পিএইচডি করেছেন, যেই র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 532 নম্বর থাকে, ওই র্যাঙ্কিং ওই বিশ্ববিদ্যালয়ে নাই। আপনি চিন্তা করেন, মানে র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পেছনে একটা বিশ্ববিদ্যালয় থেকে উনি করে আসছেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্ঞানের কি অবস্থা আমরা সবাই জানি। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা র্যাঙ্কিংয়ে আছে, সেই র্যাঙ্কিংয়ে ওই ওনার পিএইচডি করা বিশ্ববিদ্যালয় নাই। সেখান থেকে পিএইচডি করে আসার লোক শিক্ষা সম্পাদক মির্জা আব্বাসের নির্বাচনী ক্যাম্পেইনে মানে লাগাতারভাবে ছিলেন, এবং যার পুত্র নিজে বলেছেন যে উনি একজন অন্ধ জিয়া উপাসক, সেই ব্যক্তিকে এখানে দেওয়া হয়েছে। কুয়েটে কাকে দিয়েছে আপনি দেখেন, কুয়েটে দিয়েছে যাকে 1 বছর আগে শিক্ষার্থীরা আন্দোলন করে অপসারণ করেছে, তাকে আবার দেওয়ার অর্থ হচ্ছে আচ্ছা আপনি দলীয় লোক দিবেন, বুঝলাম, দলীয় লোক দিলে আর কি দলীয় শিক্ষক নাই? যাকে শিক্ষার্থীরা আন্দোলন করে নামিয়েছে 1 বছরের মধ্যে আপনি তাকে শিক্ষার্থীদেরকে অপমান করতে চান? বাংলাদেশের রাজনৈতিক সরকারগুলো কিন্তু একটা জিনিস সবসময় প্রজ্ঞা দেখিয়ে এসছে, যে শিক্ষার্থীদের আন্দোলনকে তারা সমীহ করে, সম্মান দেখায়। আচ্ছা 1 বছর আগে শিক্ষার্থীরা একটা আন্দোলন করে যাকে সরালো, তাকে আবার আমি কিভাবে দিতে পারি? আমি একটা গণ অভ্যুত্থানের পরে আসা সরকার, এটা দিয়েছে হচ্ছে শিক্ষার্থীকে দেখানো যে আমি এটা করতে পারি, তুমি কিছুই করতে পারবে না। দেখেন সব করেছে, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যিনি একজন অন্ধজিয়া উপাসক, তাকে কিন্তু রেখে দিয়েছে, মানে যেখানে নিজের লোক ওখানে থাকবে, আর বাকি সব জায়গায় হচ্ছে নিজের লোক সেট আপ দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের ঘটনাটাও আমরা দেখেছি, যে ওখানে আপনার একজন ঋণ খেলাপি ব্যবসায়ীকে গভর্নর করা হয়েছে, এবং আইন লঙ্ঘন করে করা হয়েছে। 1972 যে ব্যাংক অর্ডার, সে ব্যাংক অর্ডারকে লঙ্ঘন করে আপনার এই নিয়োগটা দেওয়া হয়েছে। তো এইভাবেই তো চলছে।